নমস্কার, আমি সুমন্ত। ভারতের অলিম্পিক্স যুদ্ধ নিয়ে আমাদের এই স্পেশাল সেগমেন্টে আপনাদের স্বাগত। আমরা প্রতিদিনই অলিম্পিক্স নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরি। আজও সেখানে কোনো অংশে আমরা কম নই, কারণ আজ আমরা আপনাদের সামনে যে আপডেট নিয়ে এসেছি তা হলো এই মুহূর্তে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ভারতের হকি দল নামতে চলেছে তার ব্রোঞ্জ লড়াইয়ে, এবং ব্রোঞ্জ পাওয়ার জন্য তাদের মুখোমুখি হকিতে হচ্ছে স্পেন। সুতরাং একটা কঠিন লড়াই সেখানে আমরা দেখতে চলেছি, নিঃসন্দেহে সেটা বলা যেতেই পারে। এর পাশাপাশি আরো দুটো দিকে আমাদের নজর থাকবে, তা হলো অবশ্যই আমরা জানি যে আজ কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জ্যাভলিনে, যেখানে জ্যাভলিনের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি। নীরাজ চোপড়া তিনি কিন্তু সোনার লড়াইয়ে আরো একবার নামতে চলেছে। গতবার তিনি সোনা জয় করেছেন এবং ভারতের জন্য এই মুহূর্তে সোনা পাওয়ার ব্যাপারে একমাত্র কন্টেন্ডার কিন্তু নীরাজ চোপড়া হয়ে রয়েছেন। যদি আমরা অন্যদিকে আসি, ভিনেশ ফোগাট তিনি কিন্তু ইতিমধ্যে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন। আমরা জানি তার সঙ্গে যে ঘটনা ঘটেছে জানিয়ে কিন্তু দীর্ঘ জলঘোলা হয়েছে। একদিকে শুধুমাত্র যে ক্রীড়া জগৎ তা নয়, তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক জগৎও কিন্তু এর মধ্যে জড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম কথা বলেছেন। আবার আমরা যদি দেখি খেলার দুনিয়ার দিক থেকে, সেখানেও কিন্তু কেউ তার পাশে দাঁড়িয়েছেন, কেউ তার বিপক্ষে গেছেন। সবকিছু মিলিয়ে জল্পনা হয়তো তৈরি হয়েছে, কিন্তু ভিনেশের যে লড়াই তাকে কিন্তু প্রত্যেকেই কুর্নিশ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং এ নাম্বার 1-এ রয়েছেন ভিনেশ ফোগাট। এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সাইয়ের কোচ তপন ভট্টাচার্য। তপনবাবু, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। তো সবার আগে যে বিষয়টি আমি আসবো, ভিনেশ ফোগাট অত্যন্ত চর্চিত নাম। গত কয়েক মাস আগে পর্যন্ত যে নাম, যে মানুষটি দিল্লিতে আন্দোলন করেছেন, তারপরে আমরা দেখেছি তিনি অলিম্পিকের মঞ্চে গেছেন। প্রাথমিকভাবে 53 কেজির জন্য গেছিলেন, পরে তিনি 50 কেজির জন্য যান এবং শেষমেশ ফাইনালে উঠেও ফাইনাল আর খেলা হলো না। চোখের জলে রীতিমতো বিদায় জানালেন খেলাকে। কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার মতে যে জিনিসটা হয়েছে এটা একটা ঘটনা এবং অনেকের ক্ষেত্রে সেটা হতে পারে। ওয়েট ক্যাটাগরি স্পোর্টস যেগুলো আছে, যেখানে আপনার অ্যাকচুয়াল ওয়েট 53 কেজি, আপনি খেলতে যাচ্ছেন 50 কেজি ওয়েট করতে। না, উনি কিন্তু অ্যাকচুয়ালি খেলতে চাননি, মানে উনি 53তেই যোগ্যতা অর্জনেই হেরে গেছিলেন। যোগ্যতা অর্জনে হেরে গেছেন, অরিজিনাল ওয়েট ওনার 53। হ্যাঁ, তো আমরা দেখি কি ওয়েট ক্যাটাগরি স্পোর্টস যেগুলো আছে, যেমন ওয়েট লিফটিং, বক্সিং, আপনার রেসলিং, এই সমস্ত খেলায় এই যে ওয়েট মেনটেন করে রাখাটা, মানে আপার ওয়েট লিমিট থেকে লোয়ার ওয়েট লিমিটে এসে সেটাকে মেনটেন করে রাখা, এটা বিরাট একটা কঠিন ব্যাপার। হাইড্রেশন মেনটেন করতে হয়, ডায়েট কন্ট্রোল করতে হয়, বিভিন্ন ধরনের সোয়ানাবাদ, টোনাবাদ, এই সমস্ত বিভিন্ন ওয়েট লসার বিভিন্ন জিনিস ফলো করতে হয়। তো সব সময় যে অ্যাকুরেটলি ইউ আর 53 কেজি ওয়েট, আপনি হঠাৎ করে কালকে একদিন বা 3 দিনের মাথায় আপনি চট করে 50 কেজি নিয়ে আসবেন, এটা সবসময় ফলপ্রসূ হয় না। 1-2 কেজি বা 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম বা 500 গ্রামের হেরফের হতেই পারে। আমাদের নেচার, আমি যা মনে করি বিং এ কোচ, আমাদের ন্যাচারালি আমাদের যে জেনারেল যারা, আমাদের ওয়েটটা প্রত্যেক দিন প্রতি মাসে সমান থাকে না। এমনকি এখন খেলাম, খাওয়ার পরে ওয়েট বেড়ে যায়, খাওয়ার পরে বেড়ে যায়, বা পুরো দিন ডিহাইড্রেশন হলো বা আপনার ফাস্টিং এ ছিলেন, তখন আপনার অটোমেটিক বডি ওয়েটটা কিছুটা কমে। কিন্তু ইউ ক্যান নট অ্যাসার্টেইন যে এখানে আমি 5 কেজি কমবে বা 1 কেজি কমবে। এটা একটা আনসার্টিনিটির মতো ব্যাপারটা। তো আমার মনে হয় ওই অঙ্কে ওনার একটু হেরফের হয়েছে। কিন্তু যেটা আপনি বললেন অত্যন্ত ভ্যালিড পয়েন্ট, যে খাবার বা খেয়ে হতে পারে, অন্য কোনো কারণে গ্যাস ফর্ম করে অনেক সময় হতে পারে। তো এই যে জিনিসটা 100 গ্রাম, আপনি দীর্ঘদিন কোচিং করিয়েছেন, তাহলে আপনি মানে অলিম্পিকের জায়গার মতন একটা জায়গায় ফাইনালে ওঠার পর একজন প্লেয়ারের বাদ পড়ে যাওয়া, হয়তো নিয়ম সবার জন্যই সমান, কিন্তু তারপরেও 100 গ্রাম, তো সেটা 100 গ্রাম ইজ অলসো এ গ্রাম। 100 গ্রামও গ্রামই, মানে ইউ শুড বি below 50 kg or 50 or below 50 kg. It does not mean you should be below 50 kg, 100 gram or 10 gram or 50 gram. আমি যেটা শুনেছি যে ওর একটা ওয়েটটা যে 100 গ্রাম ইকুইভ্যালেন্ট টু একটা মিডল সাইজ ব্যানানা, এটা কলার সমান এরকম ওয়েট। কিন্তু যখন আপনি বাউট করতে যাবেন
তখন যে উইং মেশিন যেটা থাকবে, মানে ওয়েট করা যেটা হয়, উইং মেশিন বলে আমরা, ওয়েট মেশিন, ওইখানে আপনার যেটা প্রিডিক্ট করলো, যেটা রেকর্ড হলো, সেইটা আপনার একজ্যাক্ট কারেক্ট বডি ওয়েট, এইটাই আপনাকে অ্যালাউ করবে রিংয়ে নামার জন্য। আপনার যদি এইখানে হারফের হয়, বেশি হয়, কম হলে তো কথাই নেই, ইউ শুড বি বিলো 50 কেজি। তো এই যে ব্যালেন্সটা ওই দিন ওইটা মেনটেন করতে পারেনি, কিন্তু এটা খুব দুঃখজনক। খুব ভালো রেসলার, ওর ফ্যামিলিতে বাকিরাও খুব ভালো ভালো রেসলার, ওর বোন যে দুইটা এরকম এশিয়ান গেমস বা অলিম্পিক রিপ্রেজেন্ট করেছে, সবাই ভালো রেসলার। ওদের ট্রেডিশনালি ওরা রেসলিং ফ্যামিলির, হরিয়ানার। তো ও চেষ্টা করেছে, এটা আমাদের দেশের জন্য ব্যাড লাগছে, ওই দিন বডি ওয়েটটা কন্ট্রোল করতে পারেনি। এটা রিয়েলি বলবো এটা দুঃখজনকই আমাদের জন্য। কিন্তু অনেকে বলছেন যে এখানে নাকি কোনো ষড়যন্ত্র রয়েছে। এইগুলি জেনারেলি অলিম্পিক বডিতে ষড়যন্ত্র করার মতো কি করে করতে পারে? আমার তো এই জিনিসটা আমি এক্স্যাক্টলি অ্যাকসেপ্ট করতে পারছি না। ষড়যন্ত্র বলতে, হ্যাঁ, আপনার ডোপ করিয়ে বা কোনো মেডিসিন খাইয়ে দিল, অনেক ধরনের হয়, যেমন প্লেয়াররা খুব অ্যালার্ট থাকে, জল টল এসব খেতে গিয়ে চেষ্টা করে। কিন্তু এখানে তো ডোপের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বডি ওয়েটের হেরফের। ইউ আর অ্যাবাভ 50 কেজি মিনস ইউ আর নট অ্যালাউড, এটা সিম্পল ইয়ে। আর অরিজিনাল ওয়েট যদি ওর ধরুন আপনার 50 কেজি বিলো থাকতো, তাহলে তো কোনো প্রশ্নই ছিল না। অরিজিনালি সে ইজ 53 কেজি। তো 2 কেজিকে ম্যানেজ করে কমিয়ে, হয়তো অনেক কিছু করেছেন, ঘাম জড়িয়েছেন, চুল কেটেছেন শুনেছি, রক্ত বের করে ফেলেছেন, জানি না, শুনলাম দেখলাম যে কোচ বলছে ও যে ওদের সঙ্গে তো নিউট্রিশন স্পেশালিস্ট, মেচুর সবাই থাকে, ওকে নাকি 1.5 কেজি খাবার দিয়েছিল, 1.5 কেজি 3 দিন আগে। তারপরে ওকে বিভিন্ন রকম লিকুইড টুকুইড দিয়েছে, ওদের সিস্টেমেটিকই দিয়েছে। কারণ ওরা যারা গিয়েছে, ফিজিওথেরাপিস্ট বা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট, ওরা এবং মেডিকেল ডক্টর যারা আছে সঙ্গে, মানে ওর যে টেকনিক্যাল স্টাফ, এরা সবাই ওয়েল কোয়ালিফাইড। এই না যে ওরা ভুল করে ফেলেছে ভাই। কিন্তু আমি আপনাকে আগেই বললাম যে আপার বডি ওয়েটকে মেনটেন করে নিচে নামিয়ে আনা এবং প্রত্যেক দিন সেম বডি ওয়েট মেনটেন করে ভেরি টাফ জব। এটা সবার ক্ষেত্রে সবসময় হয় না। কিন্তু এই যে চলে উনি সরে গেলেন, মানে এটা তো একটা বিরাট একটা লস ইন্ডিয়ার জন্য। তো লস তো অবশ্যই, কারণ এই ক্যাটাগরিতে তো আর কেউ যায়নি, ওই একমাত্র ছিল। না, আরেকজন ছিল, তিনিও হেরে গেছেন। হ্যাঁ, ও হেরে গেছে। তো বডি ওয়েট টাইম বললাম, ওই জিনিসটাই হয়েছে আর কি। কিন্তু আমাদের ব্যাড লাক, আমাদের নিশ্চয়ই দুঃখ করার, একটা মেডেল তো থাকতোই। কিন্তু অলিম্পিক্স এর নিয়ম কি বলে, এই যে সরে গেল, তারপরে এই যে আমরা দেখলাম যে নেক্সটরা উপরে উঠে যাবে, থার্ড সেকেন্ড। সেক্ষেত্রে কি পদক কি বা কোনোভাবে আসতে পারে, মানে ভারতের জন্য, যেহেতু ফাইনালে উঠেছিল? ফাইনালে উঠেছিল বলে তো হবে না। পদক পেতে হলে তো লড়াই করতে হবে না, সে থার্ডের সঙ্গেই হোক বা ফোর্থের সঙ্গে। এখানে ওর পদক কি করে দেবে? কারণ এ তো কোয়ালিফাইডই নয় বাউট করার জন্য। বাউট করার জন্য কোয়ালিফাইড হলে তখন বলা যেত থার্ড ম্যানের সঙ্গে, থার্ড কন্টেন্ডারের সঙ্গে যদি ফাইট হতো, তাহলে ধরেন ওদের আবার ব্রোঞ্জ 2টো থাকে, সিলভার একটা, গোল্ড একটা। তো কিন্তু ও তো ডিসকোয়ালিফাইড, সুতরাং পদকের তো আমার মনে হয় না কোনো ব্যাপার। অনেকে বলেছে ওকে একটা সিলভার মেডেল দিয়ে দিতে, কিন্তু অলিম্পিকে তো এভাবে হয় না, এভাবে হয় না, ইউ হ্যাভ টু ফাইট। এটা একটা দুঃখের থেকেই বডি ওয়েটটা মেনটেন করতে পারেনি। একেবারে অত্যন্ত দুঃখের একটি খবর, যেখানে আমরা দেখলাম যে একেবারে নিশ্চিত পদক হাতছাড়া হলো ভারতের। এবং তা নিঃসন্দেহে বিনেশ ফোগাটকে যেমন দুঃখ দিয়েছে আপামর ভারতবাসীকে। এবং সেই দুঃখে আমরা দেখলাম যে তিনি চোখের জলে খেলাকে বিদায় দিলেন। যে মানুষটি আগের দিন ফাইনালে উঠেও
তার মাকে ফোন করে বলেছিলেন যে মা আমি সোনা জিতেই ফিরবো, সেই মানুষটি যখন খেলাতে গিয়ে ছেড়ে দিলেন, ফাইনালে উঠেও ফাইনাল খেলতে পারলেন না, নিঃসন্দেহে এটা বেদনা দেয় এবং এই বেদনা একমাত্র হয়তো যারা ফেস করছে তারাই বুঝতে পারে এবং প্রতিটি মানুষ হয়তো আজকে তার পাশে রয়েছেন, কিন্তু পাশে থেকেও হয়তো আসল কাজটা হয়তো আর করে উঠতে পারবেন না। সে আমরা পরের বিষয়ে যাব, আপনার কাছে এবার আসতে চাইব। ইতিমধ্যেই কিন্তু ভারত আরো একটি পদকের জন্য লড়াইতে নেমেছে, হকিতে স্পেনের মুখোমুখি ভারত ব্রোঞ্জের জন্য, এবং আমরা দেখেছি যে এবছর ভারত যে ভালো একটা দুর্দান্ত হকি বা পারফরমেন্স করেছে। হ্যাঁ, প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু তারপরে বেলজিয়ামকে হারানো হোক বা অস্ট্রেলিয়াকে 52 বছর পর হারানো হোক, এই গোটা বিষয়গুলো আজ হয়তো সেম আরো একবার একটা ধাক্কা লাগা ভারতের জন্য, যে সেমিফাইনালে গিয়ে হেরে যেতে হলো এবং আজ ব্রোঞ্জের জন্য লড়াইতে নামা হচ্ছে। কি মনে করছেন? মনে হচ্ছে হ্যাঁ, না আমাদের হকি টিম নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করছে। বিশেষ করে আমি ধন্যবাদ দেব আমাদের গোলকিপার শ্রীজেশ। এই শ্রীজেশের জন্যই কিন্তু এবার এত সুন্দর গোলকিপিং করেছে। আপনি যে সমস্ত বল আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে এসছিল, এগুলোকে এমন সুন্দরভাবে, অনেক সময় আপনি বলতে গেলে ও পাখির মতো ড্রাইভ করে গিয়ে বল সেভ করেছে। আমি দেখেছি 2-3টা ম্যাচ। রিয়েলি মানে শ্রীজেশকে নিয়ে আমাদের গর্ব করতে হয়। তো আজকে যদি গোলকিপার শ্রীজেশ ঠিক থাকে, বডি ফিট থাকে, স্পেন একটা দুর্দান্ত টিম, কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং খুব স্টার প্লেয়ার। কিন্তু আমাদের হকি প্লেয়ার কিন্তু আমরা খুবই গর্বিত। অলিম্পিক তো এমন একটা ইভেন্ট, সত্যি কথা বলতে গিয়ে এটা হলো চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপ। ঠিক। তো এই চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপে সবাই কিন্তু চ্যাম্পিয়ন। এখানে এই যে এমন চ্যাম্পিয়ন্সদের লড়াইটা হয়, এটা সবসময় টাফ হয়। আপনি যে কোনো ইভেন্টের বলুন, এখানে সিলেকশন মার্ক থাকে, এতগুলো দেশ পার্টিসিপেট করে, সেই মার্ক পেরিয়ে অলিম্পিকে কোয়ালিফাইং রাউন্ড মানে অর্জন করে তারপরে অলিম্পিকে ঢুকতে হয়। তো এইখানে এই যে বললেন, এই যে আমাদের দীনেশ ফোকটের কথা, বা যে এরকম হাড্ডাহাড্ডি লড়াই সব জায়গায় হচ্ছে অলিম্পিকের ফাইনালে যারা পৌঁছে। তো আজকে নিশ্চয়ই এটা বিশাল একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা তো আমাদের দেশের পক্ষেই থাকবো, আমরা সুস্থ থাকবো এবং ওরা আজকে ভালো ডিসপ্লে করুক। আমি তো আশা করছি এটা ব্রোঞ্জ মেডেল হকিতে আসবে গতবারের মতো। আপনি এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মেনশন করেছেন, শ্রীজেশ, যে কিন্তু একেবারে প্রাচীরের মতন দাঁড়িয়েছিল, এবং আপনি যেটা বললেন যে কখনো উড়ে গিয়ে কখনো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সেভ গুলো করেছেন, বিশেষ করে গ্রেট ব্রিটেনের এগেনস্টে, যেখানে আমরা দেখলাম যে শুট আউটে একের পর এক যা সেভ, ডেঞ্জারাস সেভ করেছে ও, এবং ঠিক সময়ে ঠিক টাইমে ঠিক ডিরেকশনে গিয়ে বলটাকে সে মানে ট্যাকেল করেছে, গিয়ে আটকিয়েছে। এটা আমি বলবো ওকে সর্বকালের সেরা গোলরক্ষক হকি টিমের। রিয়েলি মানে উই আর প্রাউড অফ হিম শ্রীজেশের সঙ্গে। এটাই শেষ অলিম্পিক, আজ হয়তো সেই লড়াইটা আরো হয়তো এই জলে তো আপনার একটা টাইম থাকে যখন আপনার ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, মুভমেন্ট টাইম এগুলো আস্তে আস্তে কমতে ডিটোরেট হতে থাকে। তো প্লেয়ার এগুলোকে, ইটস নট লাইক ক্রিকেট ম্যাচ, এখানে একটা পার্টিকুলার এজ থাকে, এই এজ পর্যন্তই এগুলোকে করতে পারে, এরপরে আর সেটা সম্ভব হয় না। কারণ এখানে রানিং, স্প্রিন্টিং, জাম্পিং সমস্ত কিছু অ্যাকশন করতে হয়, যেগুলো হিউম্যান বডিতে মানে ট্রেনিং করলেও একটা জায়গার পরে এটা ডিটোরেট করতে থাকে। তো ওইটাকে এই হয়েছে এটা। আজকে মানে এই যখন এতগুলো কথা আসে, তখন ডেফিনেটলি একটা কথা আসে যে পদক। আমরা দেখেছিলাম যে গতবার ভারতের কাছে 7টা পদক ছিল, এবার কিন্তু সেটা বর্তমানে যে আমরা দেখি 3টে পদকে আমরা দাঁড়িয়ে আছি। হয়তো সবসময় পদক শেষ কথা নয়, পারফরমেন্সটাই শেষ কথা, কিন্তু খেলায় হার জিত আছে এবং জিতার ক্ষেত্রেই আমরা বেশি ফোকাস বা বেশি আলোচনা করে থাকি। আমরা পদকটাকেই মানে উদ্দেশ্য তো তাই থাকে একদম। আপনি ফুটবল খেলায় সেই 3 খুঁটির মাঝে কে গোল করলো সেটা হলো বড় কথা, লাস্ট ফাইনাল। তো অলিম্পিকও পদকটাই মানে ফুল এন্ড ফাইনাল, কিন্তু তথাপি এটা অলিম্পিক। আমি আগেই বললাম এটা চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপ।
এইখানে খুব হাড্ডাহাড্ডি ম্যাটারটাই থাকবে, কারণ বাছা এবং এই নয় যে আনট্রেন্ড, কেন সবাই একটাই উদ্দেশ্য অলিম্পিক থেকে মেডেল নেওয়ার জন্য, এবং সেই জন্য 5 বছর 10 বছর লং টার্ম প্ল্যানিং এ সব ট্রেনিং করে আসে এবং কোয়ালিফাইং মার্ক পেরিয়ে আসে এই যোগ্যতা নিয়ে। তো আমাদের একটা, আমি বলবো আমাদের একটা গর্বের বিষয় বা যে প্রত্যেক বছরেই কিন্তু আমাদের অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে বেশি সংখ্যক প্লেয়ার অংশগ্রহণ করতে পারছে। যেমন ধরুন অ্যাথলেটিক্সে 28 প্লেয়ার্স গিয়েছে এবার, এবং সবাই কোয়ালিফাইং রাউন্ড পার হয়ে গিয়েছে। এটা কিন্তু আজকের থেকে 10-15 বছর আগে এগুলো আমরা ভাবতেই পারতাম না, যে হকি টিম এই গত অলিম্পিকে, তার আগের অলিম্পিকে মনে হয় কোয়ালিফাই হয়নি আমার যতটুকু ধারণা। গত অলিম্পিকে ব্রোঞ্জ এসেছিল, কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে গেছে। এটা আমাদের কাছে একটা, এবং নাম্বার অফ অ্যাথলিট কিন্তু আপনার বাড়ছে প্রত্যেক অলিম্পিকে। কিন্তু আপনার কি মনে হয় না সেখানেও আমরা অন্যান্য দেশের থেকে পিছিয়ে রয়েছি? না, মেডেল হান্টিং এ আমরা নিশ্চয়ই পিছিয়ে রয়েছি। না, আমি প্লেয়ারের কথা বলছি, মানে অ্যাথলিটদের কথা বলছি, যেখানে আমরা মানে অন্যান্য দেশ যে এত এত করে মেডেল পাচ্ছে, সেটার পিছনে কি আপনার মনে হচ্ছে না যে প্লেয়ার সংখ্যাও একটা কাউন্টের, মানে একটা অবশ্যই অবশ্যই প্লেয়ার সংখ্যা আছে। আপনার দেখুন, আপনার বলি কথা যেহেতু উঠেছে বলছি, কিউবা বা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এসব ছোট ছোট দেশ, জনসংখ্যা খুবই কম, এদের যে ন্যাশনাল লেভেল প্লেয়ার, ধরুন আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল প্লেয়ার কজন আছে যারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে হবে? হার্ডলি 500। আপনি কিউবাতে 5000 আছে যারা ন্যাশনাল রিপ্রেজেন্ট করে। ঠিক, আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম, বুঝতে পেরেছেন? 500 আর ওখানে 5000। গ্রাসরুট লেভেলে নাম্বার অফ প্লেয়ার, নাম্বার অফ পার্টিসিপেশন যদি বেশি না থাকে, সবাই বলে 1.40 বিলিয়ন পিপল ইন্ডিয়ান, আমরা কেন মেডেল পাই না? আমরা বলি, আমরা কোচেসরা বলি, আমরা 1.40 বিলিয়ন পপুলেশন ঠিক আছে, আমাদের প্লেইং পপুলেশন কজন, মাঠে কজন যায়? কার সমস্যা বলে আপনার মনে হয়? আমাদের সমস্যা তো আমাদের স্পোর্টস কালচার বলতে কিছু নেই। উই আর লেকিং অফ স্পোর্টস কালচার। স্পোর্টসটাকে আমরা এখন অব্দিও সেকেন্ডারি বলে এটা মনে করি। সেকেন্ডারি বলি আমরা, প্রাথমিকভাবে বাবা মা বলে যে লেখাপড়া করো, খেলাধুলা করলে পরে লেখাপড়া হবে না, মানুষ হতে পারবে না। কিন্তু এই ট্রেন্ডটা তখন পাল্টে গেছে। এখন খেলাধুলা করি মানুষ উচ্চ শিখরে পৌঁছতে পারে। আপনি এদের কথাই বলেন, দীনেশ ফোগট বা নীরজ চোপড়া বা যাদের কথা বললেন, সিজেস, ওদের কি ইনকাম কম আছে নাকি? লাখ লাখ টাকা রোজগার করছে। এবং শুধু তো স্পোর্টস থেকে না, তারা স্পোর্টস মানে হচ্ছে স্পন্সরশিপ আছে, এবং ব্র্যান্ডিং রয়েছে, ব্র্যান্ডিং এর অ্যামাউন্ট ইনকাম আছে। এটা ম্যাটার না। আমাদের প্লেইং পপুলেশন খুবই কম। আসলে আমরা স্পোর্টস কালচারটা আমাদের দেশে এখনো সেইভাবে উঠিনি, যে বিদেশে বা অন্যান্য দেশে স্পোর্টসটাকে স্কুল লেভেলে তো কম্পালসারি অনেক কান্ট্রিতে, ছোট ছোট দেশ, কিন্তু স্পোর্টসটাকে ওরা সিরিয়াস নেয় না। বাজেটের একটা বিশাল অঙ্ক ওদের। আমাদের এখানে কি হয়, এডুকেশন শেষ করে শেষ যেই মানে হেডিংটা হেড অফ এক্সপেন্ডিচার সেটা হলো স্পোর্টস। এখন যদিও গভর্নমেন্ট অনেকটাই গুরুত্ব দিয়েছে, গত অলিম্পিক থেকেই চেষ্টা করছে, এবং আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এরও সহায়তা করছে। গভর্নমেন্ট স্পোর্টস, গভর্নমেন্ট মেশিনারি, ওনারাও মানে ওনাদের যথাসাধ্য চেষ্টা করছেন, এবং অনেকটা বাজেটারি অ্যালটমেন্ট অনেকটা বাড়িয়েছেন, অনেক গুণ বাড়িয়েছে। তো এর ফল অবশ্য আমরা পাচ্ছি, আমাদের পার্টিসিপেশন বেশি হচ্ছে, এবং আমরা ফাইনাল স্টেজে নাম্বার অফ প্লেয়ার্স বিভিন্ন গেমে পৌঁছে যেতে পারছে। এই অলিম্পিকে হয়তো কিছুটা সাংঘাতিক কিছু একটা নাও হতে পারে, কিন্তু নেক্সট আমার আশা যে আগামী 1-2টা অলিম্পিকে আমরা নিশ্চয়ই আর একটা অনেক বেশি উন্নত করব। আমরা এই অনুষ্ঠানেই আমরা বেশ কয়েকজন প্রাক্তন কোচ বা যারা খেলোয়াড় তাদের সঙ্গে কথা বলেছি। এই অনুষ্ঠানে পার্টিকুলার এই অনুষ্ঠানের কথাই বলছি, এবং তাদের সঙ্গে যখন আমার ডিসকাশন গেছে তখন আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। কিরকম তথ্য? যে আজকে আপনি যে পয়েন্টটা বললেন যে বাজেট অ্যালোকেশনটা করা হয় সেটা খুব সামান্য,
এবং সেটা হয়তো আগের থেকে বেড়েছে, কিন্তু যেটা হওয়া দরকার সেটা হচ্ছে না। আজকে গ্রাসরুট লেভেলের কথা আপনি বললেন, আজকে আমরা দেখলাম যে প্যারিসে যখন যারা অ্যাথলিটরা গেছেন তাদের গরমে কষ্ট হচ্ছিল বলে তাদের জন্য ভারত সরকার 40টা এসি লাগিয়েছিল, কিন্তু সেটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর সেইটা গ্রাসরুট লেভেলে হচ্ছে না বলে অনেকেই বলছেন। আপনি কি বলবেন? দেখুন, একটা ব্যাপার কি আপনার, আমি কিন্তু শুধু এসির কথা বলছি না, এসি নয়, আমি বলছি ধরুন সবসময় আপনি অথরিটিকে বা গভর্নমেন্টকে দোষ দিলে বা বেশি টাকা দিলে, বেশি সুবিধা দিলে এই হতো সেটা প্র্যাকটিক্যাল। আপনি চিন্তা করুন মিলখা সিং এর সময়ের কথা। মিলখা সিং কি পেয়েছিল? অলিম্পিকে ফোর্থ হয়েছিল এবং 400 মিটারে ওয়ার্ল্ড রেকর্ড করে ফোর্থ হয়েছিল। ওর কি ফ্যাসিলিটি ছিল? একটা কনস্টেবল ছিল ফৌজিতে, নিজের ইন্ডিভিজুয়াল এফোর্টে, নিজের চেষ্টায়, বা তার আগে পিটি উষার কথা ধরুন, কি সেরকম এসি রুম পেয়েছিল বা কি। আসলে কথা কি, আমাদের, আমি যেই কথাটা বলছি যে আমাদের যে প্রথমে ইন্ডিভিজুয়াল এফোর্ট করতে হবে, একটা জায়গায় আসতে হবে, নিজেকে শো করতে হবে, তারপর তো আপনার গভর্নমেন্ট বা স্পন্সর আর ওরা আসবে, ঠিক না? আপনি আগে তো আপনার নিজের এফোর্ট দিতে হবে। না, আপনি একটু আগে আমাকে একটা কথা বলেছিলেন যে এফোর্টের পাশাপাশি আপনি কথা বলেছিলেন যে গ্রাসরুট লেভেল থেকে যেটা দরকার সেটা কি আদৌ হচ্ছে? কারণ আমি বলতে চাইছি যে আজকে আপনি বলছেন যে স্কুলে বা স্পোর্টসটাকে ম্যান্ডেটারি করছে না অনেকে, এখনো কিন্তু ইন্ডিয়াতে ম্যান্ডেটারি নয়, অন্যান্য কান্ট্রিজে সেটা রয়েছে, সেই জন্য অনেক মানুষ হয়তো সেটা থেকে উঠে আসছে, কিন্তু সেটা করার জন্য গ্রাসরুট লেভেলে সেই ধরনের পাবলিসিটি নেই, কোনো প্রচার নেই। এই যে জায়গাটা তৈরি হচ্ছে সেখানে আপনার কি মনে হয় না গভর্নমেন্টের একটা হাত? না, গভর্নমেন্টের আছে। শুধু আমি একটা জিনিস বলতে, শুধু গভর্নমেন্টের উপর দিকে তাকিয়ে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের কাজটা হবে না। আমি আপনাকে প্রথমেই বললাম যে আমাদের স্পোর্টস কালচার নেই। স্পোর্টসটাকে আমরা এখনো সেকেন্ডারি সমাজে আমরা মনে করি যে এটা সাচে ফিটনেসের জন্য বা বাড়ি থেকেও আর্টের প্রেজেন্টেশন থাকলে ওয়াক টক করলো, সুইমিং করলো, জগিং করলো, এই পর্যায়ে আমরা আনি। কিন্তু স্পোর্টসম্যান যে স্পোর্টসটাকে যদি আপনার প্রফেশন হিসাবে এবং ওয়ে অফ লাইফ করে নেওয়া যায় স্পোর্টসটাকে, তাহলে স্পোর্টসের অনেক ডেভেলপ। আপনি দেখুন আমাদের রাজ্যের কথা, আপনার মাঠ ঘাটগুলো দেখে আসুন, বিকেল বেলা বা সকালবেলা এই মাঠগুলি অধিকাংশ মাঠ ফাঁকা থাকে, প্লেয়ার নেই, পার্টিসিপেট করতে আসছে না, মা বাবারা ছাড়ছে না, পড়াশোনায় ব্যস্ত রাখছে। আপনি যদি কোয়ালিটি থেকে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি আসবে না, আপনার নাম্বার অফ প্লেয়ার বেশি হলে আপনি 500 প্লেয়ার এলে আপনি 100 ট্যালেন্টেড আইডেন্টিফাই করতে পারবেন। এবং আমি একটা জিনিস দেখেছি যে আজকে দিনে যে সমস্ত স্কুলগুলো মানে তাদের যে সিলেবাস, যেটা যে পরিমাণ প্রেশার তৈরি হয়েছে বাচ্চাদের উপর, খেলাধুলার সময় নেই, এবং যদি খেলতে যায় সেক্ষেত্রে হয়তো তারা ফেল করে যাবে, এই আতঙ্কে হয়তো বাবা মা পাঠাচ্ছে না। মানে সেটা একটা অ্যাবসলিউটলি দুর্ভাগ্যের ব্যাপার। এবং যেটা আপনি একটু আগেও বলছিলেন যে মাঠগুলো ফাঁকা থাকে, আজকে আমি এই জায়গায় একটা বিষয় আসতে চাইবো যে আপনি অফ ক্যামেরা আমাকে একটি কথা বলছিলেন সাইয়ের বিষয়, যে সাই আজকে যে সমস্ত এই যে যারা যাচ্ছে খেলতে, খেলো ইন্ডিয়ার একটা প্রভাব রয়েছে, সাই যেটা করছে সেখানেও আজকে বহু অ্যাথলিট হয়তো ওঠার চেষ্টা করছে, কিন্তু আমি জানতে চাইছি পার্টিকুলারলি এই যে সাইয়ের যে ভূমিকা, সেখানে আমার যতটুকু খবর আছে, সূত্রের খবর, সেই সূত্রের খবর বলছে যে ত্রিপুরা হোক বা কলকাতা, মানে এখানে যে সাইয়ের যে কমপ্লেক্স রয়েছে সেখানে বেশ কিছু গেমস এখন আর নেই, সেখানে হয়তো তাদের খেলার সেই ফেসিলিটি বা সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। এটা কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে কেন সেখানে সমস্যা হচ্ছে? ইনফ্রাস্ট্রাকচার হয়তো সেই লেভেলে ইনক্রিজ এখনো হয়নি আমাদের এখানে, যেটা হওয়ার কথা ছিল। আপনি ধরুন ফর এক্সাম্পল আমি বলছি, আমাদের বাদারগাঁ স্টেডিয়ামে একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হচ্ছে। এই ট্র্যাকটা যদি আজকের থেকে 10 বছর আগে হতো, তাহলে আমাদের যে সমস্ত রানাররা নর্থ ইস্টে চ্যাম্পিয়ন ছিল, নর্থ ইস্টের মধ্যে আমরা একসময় দলগতভাবে ইন অ্যাথলেটিক্স, ফুটবল, জিমন্যাস্টিক, জুডো সব মিলিয়ে, সুইমিং, আমরা দলগত আমাদের যদি ওই ফেসিলিটিগুলি আজ থেকে 10 বছর আগে ছেলেরা পেত, নিশ্চয়ই ওদের পারফরমেন্স বা টাইমিংস ভালো হতো, ঠিক না? তো ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস আমাদের ইমপ্রুভ হচ্ছে, কিন্তু ভেরি স্লো।
নাম্বার 2, এগুলি ইউটিলাইজ করার জন্য সাফিসিয়েন্ট নাম্বার অফ প্লেয়ার থাকতে হবে। তো সাফিসিয়েন্ট নাম্বার অফ প্লেয়ার থাকতে হবে। আপনি ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রাখলেন, কেউ খেলতে এলো না, তাহলে কি করে হবে? আর আমি এই জন্য আপনাকে আগেই বলেছি যে আমাদের প্লেইং পপুলেশন খুব কম। উই শুড ইনক্রিজ প্লেইং পপুলেশন। মাঠঘাটকে আমাদের ভরতে হবে। ইনফ্রাস্ট্রাকচার সেটা তো হবে, বেসিক রিকোয়ারমেন্ট তো আপনার হঠাৎ করে সিনথেটিক ট্র্যাকে দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেলে প্রত্যেক দিন তো আর সিনথেটিক ট্র্যাকে প্র্যাকটিস করা যায় না। এটা মাসেল স্টিফনেস এসে যায়, ন্যাচারাল ঘাসেই প্র্যাকটিস করতে হয়। আপনার সুইমিং পুলে যারা প্র্যাকটিস করে তারা সবসময় সেই সাইন্টিফিক সুইমিং পুল হয়তো পায় না, কিন্তু যে ন্যাচারালি অ্যাভেলেবল যে সমস্ত সুইমিং পুল, তার থেকেই প্রিপারেশন নিতে হয়। সমস্ত ওয়ার্ল্ডের যত সুইমার, যত রানার, সবাই এরকম ন্যাচারাল কন্ডিশনের মধ্যেই ট্রেনিং করে। পরবর্তী সময় ইনফ্রাস্ট্রাকচারগুলি ইউটিলাইজ করা উপযুক্ত হয়। তো নাম্বার অফ প্লেয়ার যতদিন, আমার ধারণা, যতদিন না পার্টিসিপেশন নাম্বার অফ প্লেয়ার ইন প্লে ফিল্ড, আমাদের সেই গতিতে আমরা এগোতে পারব। বেশ, আমার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে এসে আমি একটি প্রশ্ন না করে থাকতে পারছি না, তা হলো সোনার ছেলে নিরাজ। কেন সোনার ছেলে? গতবার তিনি সোনা এনে দিয়েছিলেন এবং এই মুহূর্তে বা আর হয়তো কিছুক্ষণ পর বা তার ম্যাচ, এবং সেখান থেকেও কিন্তু ভারতের এক্সপেকটেশন রয়েছে। কি মনে হয় এবার কি আবার একটা সোনা আমরা এক্সপেক্ট করতে পারি? অবশ্যই অবশ্যই, আমি তো মনে প্রাণে, এবং আমি না শুধু আমাদের দেশবাসী সেটাই চাই যে নীরজ তার পারফরমেন্স রিপিট করুক। কিন্তু আমরা ট্রায়ালে যা দেখেছি, আপনার হিট গুলো যেগুলো হয়েছে, 2টো হিট হয়েছে, এর থেকে 16 এসছে, এরপরে 8 বেস্ট 8। তো এদের যে পারফরমেন্স, হিটের ও করেছিল কত আপনার ইয়ে নীরজ চোপড়া 89.34 ওর মানে কোয়ালিফাইং রাউন্ডে ফাইনালে যখন পৌঁছেছে 89.34 করেছে। এর সঙ্গে যে অ্যান্ডারসন আছে বা ইভেন আপনি ধরুন পাকিস্তানের আরশাদ নাদিম, ওর বেস্ট থ্রো কিন্তু লাইভ বেস্ট থ্রো 90 মিটার, ওইখানে শো করতে পারেন। আমাদের নীরজ চোপড়া, আমি তো আশা করছি 100%, কারণ ওর একটা এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি আছে কিছু একটা করার, সেটা শো করতে পারবে। এবং অবশ্যই আমি বলে যাচ্ছি, এইবার অলিম্পিকে জেভলিনে যারা ফার্স্ট হবে অবশ্যই 90 মিটার ক্রস করবে, ইট শুড বি 91-92 মিটার। সুতরাং অলিম্পিকে নীরজকেও, কারণ জেভলিন এমন একটা থ্রো যেখানে আপনার অ্যাপ্রোচ রান, তার আপনার এই হাওয়ার গতি, হ্যাঁ, যেটা এরোডাইনামিক্স, যেটা আপনার এই যে জেভলিনটা দিয়ে থ্রো করছে, টেইল উইন্ড বলে, এই টেইল উইন্ডের প্রভাব কতটুকু আছে, এগুলো অনেক কিছু নির্ভর করে। একটা পার্টিকুলার থ্রো হয়তো খুব ভালো হয়ে গেল, কিন্তু এমন হতে পারে তার যে অপোনেন্ট আছে, কারণ গায়ে গায়ে আছে কিন্তু সবাই 50 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 1 মিটার এরকম। জেভলিনে 2 মিটার, 3 মিটার, 5 মিটার ইনক্রিজ করার কোনো ম্যাটারই না। এমনও হতে পারে যে হয়তো আমরা তো চাইছি গোল্ডই পাক, এবং সে, আমি জানি সে ইমপ্রুভও করবে, কিন্তু একটা ভাবাচ্ছে যে তার সঙ্গে যারা আছে খুব গায়ে লেগে আছে, কিন্তু যে কোনো একজন স্প্লিট করতে পারে, যে কোনো একজন বেরিয়ে যেতে পারে যদি নীরজ 90 মিটার অ্যাবভ 91 প্লাস না করতে পারে। একটু টাফ হবে আমার ধারণা, বিং এ কোচ। একেবারে কিন্তু তবু আমরা তো আশা বলা যেতেই পারে যে ফাইনালের মতন একটা জায়গা, যেখানে এবছর হয়তো আমরা গতবারের থেকে পদক সংখ্যায় অনেক অনেক পিছিয়ে, মানে 50% এখনো হয়তো আমরা টাচ করতে পারিনি। গতবার 7টি ছিল, এবার সেই পদক সংখ্যা 3টিতে দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে 2টো পদকের পিছনে 2টো পদক রয়েছে মনু ভাকেরের, এবং আরেকটিও কিন্তু শুটিং থেকেই, মানে বলা যেতে পারে শুটিং থেকেই ভারত হয়তো এবার কেল্লা ফতে করেছে। মানে কিন্তু আমরা এখনো পর্যন্ত হকি এবং নীরজ চোপড়ার থেকে আরো 2টি পদক নিশ্চিতভাবে আশা করতে পারি। তার পাশাপাশি আরো কিছু ইভেন্ট রয়েছে যেখানেও কিন্তু ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে। সুতরাং সব মিলিয়ে আর কিছুক্ষণ হয়তো ধৈর্য ধরে আমাদের থাকতে হবে, এবং প্রত্যেক ভারতবাসী হিসেবে আমাদের কিন্তু প্রে করতে হবে যাতে আজ ভারত হকিতে
এবং জ্যাভলিনে ডেফিনেটলি দুটো পদক নিয়ে আসতে পারে। এর পাশাপাশি অন্য যে ইভেন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু পদক যেন আসে, সেই আশা আমরা প্রত্যেকেই করব। অনেক ধন্যবাদ তপনবাবু আজ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে আপনারা কোথাও যাবেন না। অন্যান্য বিভিন্ন নিউজের জন্য আপনারা শুধুমাত্র চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে।